সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আদিত্য মিডিয়া কমিউনিকেশন ভিস্তা অক্স প্রেজেন্টস নতুন মাত্রা। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় শিল্পী মোহাম্মদ দিদারুল আলম দিদার, যিনি একই সঙ্গে একজন সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং শিল্পকলা একাডেমিতে যিনি তালিকাভুক্ত শিল্পী হিসাবে অন্তর্ভুক্ত রয়েছেন। দিদারুল ইসলাম দিদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি একই সঙ্গে দৈনিক কালের সমাজ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং 21সংবাদ.com ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা এটি শেয়ার করে দিতে পারেন, আমরাও ফেসবুকে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা সকলে এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হচ্ছে, আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যদি প্রশ্ন আপনারা কমেন্টসে লিখে দেন, আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, দিদারুল ইসলাম দিদার, আপনি আমাদের দেশের একজন তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং নেপালে আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে, আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে আপনি পুরস্কৃত হয়েছিলেন। তো সেখানে কোন সংগঠন এবং আপনাকে কেন মূল্যায়ন করা হয়েছে এবং সেই নেপালে কেন গিয়েছিলেন বা সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে আমি তো যে প্রোগ্রামে গিয়েছিলাম, খুবই একটা সুন্দর একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি হলো বিজনেস অ্যাওয়ার্ড। এই প্রোগ্রামটি হয়েছে এশিয়ার সকল শিল্পী এবং গুণীজনদের নিয়ে। তার মাঝে আমি কণ্ঠশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। আসলে ওই সময় অনেক সাংবাদিক, শিল্পী এবং যারা ছিলেন গুণীজন, তাদের সাথে পরিচিত হয়েছি। ওইখান থেকে আসা আমার একটা কথা কি, যেখানে ভালো কিছু ওইখানে আমাদের থাকা প্রয়োজন। তো ওই জায়গা থেকে খুবই একটা ভালো একটা পরিবেশ এবং ভালো কিছু দেশের জন্য নিজে নিয়ে আসতে পেরেছি, এটাই আমি গর্বিত। আর গানের জন্য আমি সঙ্গীতে আছি, এই জন্য আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, এটা আমি অনেক গর্ববোধ করি। ধন্যবাদ। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। নেপাল থেকে ইয়াসিন খান, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি, তিনি লিখেছেন যে আপনাকে আমরা আবার আমন্ত্রণ জানাতে চাই নেপালে আমাদের অনুষ্ঠানে, আপনি আসবেন কিনা। ধন্যবাদ আপনাকে এবং আপনার কণ্ঠে আমরা একটি গান শুনতে চাই। ধন্যবাদ ইয়াসিন খান, নেপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা আমন্ত্রণ জানালে শিল্পী যাবেন কিনা, নিশ্চয়ই আপনার কি মনোভাব? আবার আসলে আমি তো মালদ্বীপে অ্যাওয়ার্ড পেয়েছি, মালদ্বীপে গিয়েছি, নেপালে গিয়েছি। আবার নেপাল অনেক সুন্দর একটা দেশ, আমার ইচ্ছা আবার আছে যাওয়ার, যাব ইনশাল্লাহ। সামনে এই চেষ্টা করতেছি, আমার আরো ইচ্ছা আছে। আপনার যদি আমার ভাগ্যে থাকে বা যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে, আমি নিশ্চয়ই আপনাদের সাথে গান পরিবেশন করব এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ ইয়াসিন খান। হাফিজ রহমান, সাংগঠনিক সম্পাদক, টেলিভিশন রিপোর্টার, ইউনিটি অফ বাংলাদেশ ট্রাব, তিনি লিখেছেন যে আপনি অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, দেশে বিদেশে আপনার অনেক সুনাম এবং আমরা সম্প্রতি দেখেছি বিভিন্ন পত্রিকায় আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন। তো আপনি কেন নির্বাচন করতে আগ্রহী হলেন? ধন্যবাদ হাফিজ রহমান ভাই, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে হাফিজ ভাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার ইচ্ছা, আমি সঙ্গীতে আমার অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি সাংবাদিকতা ভালোবাসা পেয়েছি। আমি রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি, আমাকে সিলেকশনে সভাপতি দিয়েছে এবং কেন্দ্রীয় জাসাসের সভাপতি হেলাল খান নায়ক বড় ভাই এবং রুকন ভাই আছেন। জেলা জাসাসের সভাপতি সারোর হোসেন জন্টু ভাই আছেন এবং গোলাম কিবরিয়া ভাই আছেন এবং আমার নরসিংদী 5-এর এমপি মহোদয় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব, উনি আমার মামা, আসলে উনিও আছেন। আমার একটা ইচ্ছা আছে আগামী দিনে জনগণের পাশে থাকার। তবে একটা কি, দেশের বাইরে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে যত ভালো কাজ করব ততই মনে হয় আমাদেরকে হয়তো সম্মানে বা গুণীজনের সংবর্ধনা দেবে। তো আমি ওইখান থেকে জনগণ আমাকে চাচ্ছে
এবং সবাই চাচ্ছে যে আমার এলাকার দলমত নির্বিশেষে সবাই চাচ্ছেন যে আমি জনপ্রতিনিধি হই। যদি আমার ভাগ্যে থাকে, মহান আল্লাহ তাআলা বা জনগণ আমাকে ভোট দেয় বা চাই, তাহলে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। ধন্যবাদ বেলাল আহমেদ, জেমি নিউজ এর সম্পাদক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। তিনি লিখেছেন যে আপনার নরসিংদী থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন এবং আপনি তার সম্পর্কে অনেক কিছু জানেন। তিনি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা দেশের জন্য কতটুকু ভূমিকা রাখছেন বা তার মাধ্যমে আপনারা কতটুকু দেশের স্বাস্থ্যসেবা বা উন্নয়ন আশা করছেন। ধন্যবাদ বেলাল ভাই আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আসলে উনি আমাদের নরসিংদীর গর্ব, সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই। উনি সহ আরেকজন, যে আমার নরসিংদী 5-এর রায়পুরা আশরাফুদ্দিন বকুল সাহেব, দুজনই গর্ববোধ করতে পারি। তাছাড়াও ডক্টর মঈন খান স্যার, উনি আছেন, এবং মঞ্জুর এলাহি ভাই আছেন, উনিও খুবই ভালো মানুষ। এবং আরেকজন আছেন আমাদের নরসিংদীর সভাপতি বিএনপির খায়রুল কবির খোকন ভাই। সবাই কাজ করেন। তার মাঝে স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি নরসিংদী না, সারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। যেখানে রাত দিন ভোর সবসময় রোগী এবং মানুষের সেবার জন্য দিন উঠে পড়ে রাখছেন। আসলে আমার মনে হয় সামনে আরো সুচিকিৎসা দেশে পাওয়া যাবে। আমি কিছুদিন আগে যে কোনো বিষয়ে একটু আমি অসুস্থ ছিলাম, হসপিটালে এমনই পরিবেশ ছিল যে আমার নিজের খারাপ লাগলো। হঠাৎ এমপি সাহেব এবং মন্ত্রী সাহেবের ভালো একটা পদক্ষেপ দেখছি। আমি দোয়া করি যেন আমার নরসিংদীর স্বাস্থ্যমন্ত্রীর মান এবং ইজ্জত থাকে, এমন কাজই করবেন এবং আমরাও গর্ববোধ করতে পারি, এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। এবং বেলাল ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গোলাম ফারুক মজনু, ব্যবস্থাপনা পরিচালক, অগ্রগামী গ্রুপ। আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় শিল্পী আজকে টকশোতে উপস্থিত হয়েছেন, কথা বলছেন। তো আপনি টেলিভিশনে কি ধরনের গান করে থাকেন এবং আজকে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। ধন্যবাদ গোলাম ফারুক মজনু, আমাদের একজন আন্তর্জাতিক পর্যটন ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে পর্যটক হিসেবে ঘুরে বেড়ান এবং অনুষ্ঠান আয়োজন করেন ইন্টারন্যাশনালি। আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো আপনি কোন কোন টিভিতে গান করেন এবং আপনার কণ্ঠে একটি গান তিনি শুনতে চেয়েছেন? গোলাম কিবরিয়া ভাইকে, গোলাম ফারুক মজনু, ফারুক ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। আমার একজন অভিভাবক। আমি সবসময় ফারুক ভাইয়ের সাথে এখনো প্রোগ্রামে আসার আগে দেখা করে আসছি। আসলে ঢাকাতে আমি 3টা প্রোগ্রামে এই কাজ নিয়ে আসা হয়েছে। এখন আপনাদের স্টুডিওতে আমি ফারুক ভাইকে একটা গান শোনাবো একটু পরে। আসলে আমি বাংলাদেশ টেলিভিশন বেতার এবং বাংলাদেশ শিল্পকলাতে তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। কিছুদিন আগে, আমি হয়তো 2 বছর হয়েছে তালিকাভুক্ত হয়েছি। যে কোনো কারণে আমরা হয়তো এত সুযোগ সুবিধা পাই নাই। এখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি সকল শিল্পীদেরকে আমি চাই যে সুযোগ দেওয়া হোক। কারণ আমার এই লাইভ প্রোগ্রাম থেকে বলতে চাই, শিল্পীদের কখনো যেন কোনো সিন্ডিকেটে না ফেলানো হয়। কারণ শিল্পীরা সবার দল হয়তো করবে, কারণ তারা দল করার জন্য কাউকে কোনো দিন যেন ডিভাইড না করা হয়। তা আমি ফারুক ভাইয়ের যদি বলেন, তাহলে আমার একটা গান আমি শোনাবো এখনই। আপনার যদি অনুমতি দেন তো আমি চেষ্টা করি গানটা। জি জি। ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একলা। কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথা ঢেউ রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি। চৈত্র মাসে আকাশেতে সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একলা। চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ খরা,
কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একলা, সব কথা কি যাই রে ভোলা, সব কথা কি যাই রে ভোলা, আমি ভালো নাই রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া ভয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। ধন্যবাদ, খুব সুন্দর গান গেছেন গোলাম ফারুক মজনু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আব্দুল্লাহ কাদের মালদ্বীপ থেকে তিনি লিখেছেন যে কাকন সঙ্গীত দলের কার্যক্রম কি, এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। জি ধন্যবাদ আব্দুল্লাহ কাদের। আসলে কাকন সঙ্গীত দলটা হলো আমি সঙ্গীত প্রিয় মানুষ বা আমি সঙ্গীত করি, আমার অসংখ্য শিল্পীদের সাথে সুসম্পর্ক। কোন শিল্পীর নামে বা আমার ব্যক্তির নামে আমি সংগঠন করতে রাজি না, কারণ সংগঠন স্বেচ্ছায় থাকতে হবে, উন্মুক্ত থাকতে হবে, সবাই যেন মন খুলে কথা বলতে পারেন। আর আমি এই কাকন দিয়ে আমি সারা বাংলাদেশে যেন সঙ্গীতকে ছড়িয়ে দেব। আর কাকনটা আসার উদ্দেশ্য, আমার নরসিংদী রায়পুরা পৌরসভার ভিতর দিয়ে একটি নদী বয়ে গেছেন, সেই নদীটির নাম হলো কাকন নদী। কাকন নদীটা আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে, সেই নদীটা মৃত নদী হয়ে গেছে, তার জন্য আমি কাকন নদীটা নামে নামে আমি কাকন সঙ্গীত দল করেছি। হয়তো আল্লাহ আমাকে এখন একটু পরিচয় দিয়েছেন। সামনে এই কাকন নদী নিয়ে অলরেডি আমি সবার সাথে, প্রশাসনের সাথে কথা বলতেছি। সংসদ সদস্য নরসিংদী 5-এর এমপি মহোদয় আশরাফুদ্দিন বকুল সাহেবের সাথে, উনি আমার এই সংগঠনের প্রধান উপদেষ্টা, তো আমি ওনাকে নিয়ে এই কাকন নদীটা পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। আর কাকন নদীর নামে নামে এই কাকন সঙ্গীত দল তৈরি করেছি, তার জন্য একটাই, যেন আমাদের কারো ব্যক্তির নাম না, একটা নদীর নাম। সবাইকে ধন্যবাদ। তো আপনি আসলে বিদেশের মাটিতে আসলে কোন কোন দেশে আপনি পুরস্কৃত হয়েছেন? আমি দেশে অসংখ্য পুরস্কার পেয়েছি গানে, এবং আমি আবার সাংবাদিকতায় পেয়েছি। তার চেয়ে বেশি অনেকগুলো পুরস্কার পেয়েছি সঙ্গীতে। মালদ্বীপে গিয়েছি একটি প্রোগ্রামে, যেটা বিজনেস এশিয়ান বিজনেস পার্টনারশিপ এই সংগঠন থেকে। আরেকটা নেপালও পেয়েছি। আবার ইনভাইট করতেছেন, মনে হয় উচ্চের এই কয়েকদিনের ভিতরে মনে হয় মালয়েশিয়া চলে যাব। মালদ্বীপে বা নেপালে কার হাত থেকে আপনি পুরস্কার পেয়েছেন? মানে সেখানে কোনো কি ভিআইপি গেস্ট ছিল? ওই রাষ্ট্রের মালদ্বীপের বিভিন্ন দেশের মন্ত্রীরা ছিলেন এবং প্রশাসন ছিলেন, আমাদের দেশের ছিলেন, ওই দেশের প্রধান ছিলেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী এবং রাষ্ট্রপতিও ছিলেন। সবার মাধ্যমে সুন্দর একটা পরিবেশের মধ্যে সবাই আমরা করছি, এই সংগঠনের থেকে অনুষ্ঠানটা গ্রহণ করেছি। জি ধন্যবাদ আমাদের গোলাম ফারুক মজনু, যিনি একটি সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এবং আসলে বিশিষ্ট সাংবাদিক আমাদের দেশের এবং সংগঠক, ইন্টারন্যাশনালি অনেক অনুষ্ঠান করেন। তিনি আরেকটি কমেন্টস লিখেছেন যে দিদার ভাইয়ের বিয়ে খেতে চাই। জি ধন্যবাদ আপনাকে গোলাম ফারুক মজনু ভাই। তো আপনার আসলে বিয়ে শাদীর খবর কি, নাকি সংস্কৃতি চর্চা করতে করতে আসলে আর কত সময় আপনি অতিবাহিত করবেন? তো মহান আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, কারণ সবাই সবকিছু চেষ্টা করে যে ভালো কিছু হোক। তা আল্লাহ হয়তো পরীক্ষা করতেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা। ফারুক ভাই অচিরেই মনে খেয়ে ফেলবেন, আর আপনাকে ছাড়া তো কখনো কোথাও যাবো না, সালাম হয়ে যাবেন। এবং সকল শিল্পী, সাংবাদিক সবাই থাকবেন এবং রাজনীতিবিদ থাকবেন। ইচ্ছা অচিরে পূরণ হয়ে যাবে, সবাই দোয়া করবেন।
আমার জন্য যেন ভালো কিছু করতে পারি, এই আশা। ধন্যবাদ। তো আমরা একটা জিনিস জানি যে মানে অগ্রগামী গ্রুপ যেটি করে এবং এশিয়া বিজনেস পার্টনারশিপ সামিট, তারা ট্যুরিজম শিল্পকে আসলে প্রমোট করার জন্য, তো আপনার অভিজ্ঞতায় আপনি মালদ্বীপে বা নেপালে গিয়েছেন, তো সেখানে আপনারা আসলে কতটুকু ট্যুরিজম সেক্টরে কি জায়গাগুলো কিভাবে দেখতে পেরেছেন বা কিভাবে আপনারা সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে? ওই প্রোগ্রামটা সবচেয়ে সুন্দর হয়েছে। আসলে আমরা যারা এই দেশের বাইরে প্রোগ্রাম করে বা দেশকে পরিচিতি করে, যেমন গোলাম ফারুক ভাই আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমি অনেক 2টা রাষ্ট্রে গিয়েছি। এটা আমার অনেক ভাগ্য, আমার নরসিংদী সহ আমার সবাই আমাকে নিয়ে গর্ব করে। তবে ওইখান থেকে আমি আমি আমার দিক থেকে বলবো, এই দেশের সকলেই দেশের বাইরে যায়, সচিব, মন্ত্রী, এমপি। দয়া করে যদি দেশটা নিয়ে চিন্তা করেন, এমন জীবন হয় না। আমি প্রথম মালদ্বীপে যাওয়ার পর আমি মনে মনে ভাবছি, যদি আল্লাহ আমাকে কোনো দিন কোনো সুযোগ দেয়, তবে উপরে উপরে আল্লাহ দেশকে এমন কিছু করতে চায়, ওই দেশের মতো যেন ডিসিপ্লিন থাকে। আমার দেশে ট্রাফিকের ডিসিপ্লিনটা আমি ওই দেশ থেকে শিখে আসলাম, যে কত ডিসিপ্লিন। এবং যারা পর্যটন আছেন, আমাদের দেশে কক্সবাজার আছেন বা অন্যান্য পতেঙ্গা আছেন বা আমাদের সিলেট আছেন, এটি যদি উন্নত করতে পারি, তাহলে আমরাও ওই দেশের মতো ভালো কিছু করতে পারবো। আমরা অনেক কিছু, কেন বিদেশ তো হইলে আমার দেশে কেন হবে না, আমরা চেষ্টা করতে হবে। আমি এই প্রোগ্রামে যাই, এইগুলো দেখে শুনে ভালো লাগছে। আমরা নিশ্চয়ই এই নতুন সরকারের কাছে আমার আবেদন, যেন এই সরকার আমাদের দেশকে পর্যটন দেশ হিসেবে গড়ে তুলতে পারে। ধন্যবাদ আপনাকে। তো আপনি বলেছেন যে শিল্পীদের যেন কোনো কালো তালিকাভুক্ত কাউকে করা না হয়, এবং হয়তো আপনি নিজেও অনেক বছর আসলে সুযোগ পাননি অনেক প্রতিভা থাকা সত্ত্বেও। তো আগামী দিনে বাংলাদেশ টেলিভিশন বা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার, এই প্রতিষ্ঠানগুলোর থেকে আপনারা কি ধরনের পৃষ্ঠপোষকতা আশা করেন? আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলবো যে অতীতে যে ঘটনা ঘটছে আর যেন না হয় পুনরায়। কারণ একটা কথা, এই শিল্পী তো সবার জন্য, আমরা অনেক মঞ্চে প্রোগ্রাম করতে পারি না। আরেকটা কথা হলো, অতীতে সাংবাদিকও খুবই আমি সাংবাদিকতা করি যতটুকু পারি, শিল্পী করি, আমরা তো নয় আগের মতো যেন 17 বছর যেমন হয়েছে এমন না হয়। কারণ আমার থানাতে, আমার উপজেলায় এবং জেলাতে আমি জাসাসের পক্ষ থেকে সবসময় শিল্পীদের জন্য প্রশাসনের কাছে বলি, আমি গোপনে অনেক শিল্পী, মিউজিশিয়ান এবং সাংবাদিকের জন্য করেছি। কারণ কি, সাংবাদিক খুবই অসহায়। যে নিতে পারে, যে নিতে পারে না, সে নিতে পারে না। কারণ এই মহান পেশাকে যেন আমরা খারাপ না করি। ধন্যবাদ আপনাকে। তো আমরা বিষয়টি জানলাম। তো আপনি চলচ্চিত্রে কোনো গান করেছেন কিনা বা আগামীতে চলচ্চিত্রের সাথে আপনার কোনো আগ্রহ আছে কিনা? না, আমার আসলে ওইটা না, আমি প্রথম এই বিটিভিতে গান করেছি। মনে হয় ঈদের আগে আরো 2-3টা গান বের হবে। আর ইউটিউবে আমি বাউল শিল্পী আলের লেখা গান করেছি, এবং আকাশ দেওয়ান সরকার দেওয়ানের গান করেছি। এবং ওই গানগুলো থেকে এখন আবার আমি কিছু ওয়েস্টার্ন সিস্টেমে নতুন গান করব। কারণ সময়ের জন্য পারতেছি না, কারণ খুবই ব্যস্ত। কারণ রাজনৈতিকভাবে আমি একটু ভাইস চেয়ারম্যান করার চিন্তা ভাবনা। আর দ্বিতীয় কথা হলো, আমি সাংবাদিকতায় অনেক জায়গাতে, যেমন 22 তারিখে আমার প্রেস ক্লাবের রায়পুরার সবাই যাচ্ছে কক্সবাজার। এখন আমি সাংবাদিকদের সাথে যাইতে হচ্ছে। তো এখন আমি সবকিছু গুছাইয়া রুটিন মাফিক কাজ করতে হইতেছে। কারণ আমার নিজের একটা ছোটখাটো ব্যবসা আছে, যেটা আমার চলার পথ সামনে সুন্দর হয়, ওই এইভাবে কি চলছে।
তো আপনি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার সঙ্গীত সাধনা বা শিল্পী হিসাবে সমস্যা সৃষ্টি হবে না? এই দুটো জিনিস একভাবে কিভাবে আপনি? আসলে আমি প্রতি মাসে 4 দিন আমার প্র্যাকটিস করতে হয়, সেটা হলো মিউজিশিয়ানের সাথে। আর তাছাড়া হারমোনিয়াম বা আমার যে রেওয়াজ যতটুকু ভাই করতেছি। আর দ্বিতীয়ত হলো জনপ্রতিনিধি হইলে যে একটা সবকিছু ছেড়ে দিতে হবে তা না। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি কাজ করতে হবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমি জনপ্রতিনিধি হয়ে সঙ্গীতে এবং সাংবাদিকতায় বা মানবাধিকারে যারা আছেন তাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি। আমার একটাই দাবি, এদেশের গরিব অসহায় মানুষ এবং যারা জনপ্রতিনিধির সাথে কথা বলতে পারে না তাদের কথাগুলো আমার তুলে ধরা। আমরা যে কোনো সময় প্রশাসনের কাছে বলতে পারি যে এই সমস্যা, বা জনপ্রতিনিধির কাছে বলতে পারি, কিন্তু সাধারণ জনগণ তাদের কাছে ওনাদের কাছে বলতে পারে না। কিন্তু ওনারা সাধারণ জনগণ বলে আমাদের কাছে, আমরা বলবো ওনাদের কাছে। আল্লাহ যেন এই সুযোগ করে দেন আমাকে। অনেক ধন্যবাদ, আপনি সুন্দর আলোচনা করলেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এবং আপনার দেশ নিয়ে, মানুষ নিয়ে, সঙ্গীত নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কি? একটি দেশ নিয়ে চিন্তা, যে আগে আসুন আমরা আমার ঘর ঠিক করি এবং সমাজ ঠিক করি, আমরা দেশ ঠিক করি। যখন দেখবেন আপনি পারতেছেন না, আপনি একটু ছাড় দিয়ে হলো চলতে থাকেন, নিশ্চয়ই আপনি আর একটু সামনে ভালো কিছু করতে পারবেন। আমার একটি দাবি, দেশকে কোনো একজন প্রধানমন্ত্রী দেশ ঠিক রাখতে পারবে না। সকল জনপ্রতিনিধি মিলে এবং সাংবাদিক হোক, সুশীল সমাজ হোক, সকল ব্যবসায়ী মিলে দেশকে সুন্দর রাখতে হবে এবং দেশকে তুলে ধরতে হলে সারা বিশ্বের মাঝে দেশের উন্নয়নমূলক কাজগুলো আমরা সকলে মিলে কাজ করতে হবে, কোনো কাজে যেন বাধা সৃষ্টি না হয়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আজকে সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। কালের সমাজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। কালের সমাজকে আজকে আমার এই অনুষ্ঠানে এসে সবচেয়ে ভালো লাগলো। আপনি সালাম মাহমুদ ভাই আমার একজন প্রিয় মানুষ, এবং আসলে সাংবাদিক যারা আছেন সকলে আমার প্রিয়, এবং আমি একটা গর্ববোধ করতে পারি সাংবাদিকতা করার একটা মজা পেলাম, যে এবার আমি ভাইস চেয়ারম্যান করার ইচ্ছা পোষণ করার সাথে সাথে আমার নিউজগুলো সকল সাংবাদিকরা স্বেচ্ছায় করেছেন। তাহলে বুঝতে পারলাম যে এখানে অনেক বন্ধুত্ব আছে, অনেক একটা মহব্বতের দিক আছে। আমি আমার সাংবাদিক সহ, শিল্পী সহ এবং আমার দেশের সর্বস্তরের মানুষের ভালো দিক আমি চাই যেন ভালো থাকুক। আমার পক্ষ থেকে সবারকে এইটাই বলবো যে দেশকে এগিয়ে নিয়ে একসাথে হাতে হাত রেখে আসুন আমরা সামনে সুন্দরভাবে এগিয়ে চলি। এই প্রত্যাশা, এই আশা, এই আমার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নতুন মাত্রা। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।